যে ঐক্যমত্য কমিশনের একেবারে শেষের দিকে এসে ঐক্যমত্য যদিও খুবই কাছাকাছি একটা পর্যায়ে চলে এসেছে। এরপরে আমরা দেখলাম যে পিআর সহ জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবি, ৫টি দাবিতে ৭টি ইসলামপন্থী দল তারা রাজপথে কর্মসূচি পালন করেছেন। এর আগে গতকালকে কর্মসূচি পালন করেছেন, আজকেও তারা কর্মসূচি পালন করেছেন। তো এটি নিয়েই মানুষের মধ্যে যত কৌতূহল, যত জানার আগ্রহ, তাহলে কি যে ঐক্যমত্য কমিশন যারা এতদিন ধরে কাজ করলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলো, তারা কি আসলে ব্যর্থ হতে যাচ্ছে কিনা? এটা তো একটা জটিল প্রক্রিয়া। মাঝে মাঝেই এরকম নিরাশা হবে, আবার আশার আলো দেখা যাবে। আমরা আশা করি দিন শেষে আশার বাতিটাই জ্বলবে। তো এখানে এরকম হয়েছে, ধরেন যে কয়েকটা দাবির কথা বললে, বিশেষ করে ইসলামপন্থী দলগুলো রাস্তায় নেমেছে, এগুলো সবগুলোই অবশ্য আলোচনায় প্রাধান্য পায়নি। যেমন পিআরের ব্যাপারটা, এটা এখন খুব বড় জায়গায় আটকে আছে সেরকম না, এটা আমি পরে বলবো সময় পেলে। কিন্তু প্রধান বিষয়টা হয়েছে যে আমরা তো একটা ঐক্যমতে পৌঁছেছি, উইথ নোট অফ ডিসেন্ট আলোচনাটা অগ্রসর করতে হয়েছে এবং এক জায়গাতে এটাকে কনক্লুড করার মতো হয়েছে। এই সময় এরা বলছেন যে এটা তো হলো, কিন্তু এটা যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? ক্ষমতায় যারাই যাবে নির্বাচনে জিতে তারা যদি না করে তাহলে কি? অতএব একটা গ্যারান্টি ক্লজ চাই, লিগ্যাল কাভারেজ হলে সবচাইতে ভালো, ইত্যাদি। তো ধরেন এটা একটা জবাব হতে পারতো যে এটা তো বিশ্বাসের ব্যাপার, আমি বলছি যে আমি এটা করব, আমরা সবাই বলছি, আমি একা না, আমরা লিখিত দিচ্ছি, আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করছি। তারপরে নির্বাচনী ম্যানিফেস্টোতে দেওয়ার পরে যদি বেইমানি করে না করে, সে তো যে কোনো সবাই করবার সুযোগই আছে। শেখ হাসিনা 10 টাকা করে চাল খাবেন বলেছিলেন, তারপরে কত টাকা করে চাল খাইয়েছেন আমরা তো দেখেছি। তো এইটা তার কমিটমেন্টের উপর নির্ভর করে। আর জনগণের সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করে রাজনীতি করা যায় না, এটাতে বিশ্বাস থাকা উচিত। কিন্তু প্রধানত এটার লক্ষ্য ছিল বিএনপিকে বলা যে তোমরা জিততে পারো তোমরা যদি বেইমানি করো। এখানে বিএনপি ধৈর্য দেখিয়েছে, আমি বলবো। তারা বলেছে ঠিক আছে, বলেন কীরকম লিগ্যাল কাভারেজ হলে আপনারা সন্তুষ্ট হন। এটার কিছু কিছু এক্সারসাইজ হয়েছে, সেই এক্সারসাইজগুলো মানে অনেকটাই বলতে পারে একটা সুপ্রা পাওয়ারের মতো হয়েছে। কনস্টিটিউশনের উপরে হয়ে গেছে, কিংবা আপনার যে আদালতের উপরে গেছে, যেটা জুলাই সনদ হবে সেটা সবার উপরে থাকবে, এরকম বিতর্ক চলেছে কয়েকদিন। চলবার পরে সব শেষ আমরা যেদিন বসলাম সেদিন একটা নতুন প্রস্তাব ওনাদের বিশেষজ্ঞরা দিয়েছেন। সেইখানে একটা গ্রিন লাইন বা সিলভার লাইন একটা পাওয়া গেছে, যেটা আমি মনে করি যে জনগণকে আশাবাদী করতে পারে। সেটা হচ্ছে গণভোট ওনারাও চান, আমরা গণভোটের পক্ষে, আমাদের গণভোটের ব্যাপারে বিপক্ষে যুক্তি আছে, কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে সেদিন বলা হয়েছে যে গণভোট হতে পারে। গণভোটের মধ্যে একটা জটিলতা কী আছে? গণভোট আপনি করবেন যে এখানে তো মানে ভিন্ন মত আছে বা নোট অফ ডিফারেন্স ডিসেন্ট আছে, এইটা নিয়ে করতে গেলে আপনাকে একটা প্যাকেজ বানাতে হবে, যে প্যাকেজের মধ্যে ডিসেনশনটা আছে কিন্তু আপনি বাইরে আনছেন না, এর উপরে হানা হয়ে গেল। কিন্তু যখন পার্লামেন্ট বসবে তখন কিন্তু আবার এটাকে কনস্টিটিউশনে পার্ট করতে গেলে এটার আবার ভোট লাগবে, গণভোট লাগবে। তো 2বার করে যদি করতে চান তো কাম্বার সাব প্রসেস। এর চাইতে আমাদের প্রস্তাবটা ছিল খুবই, আমি মনে করি যে আমাদের খুবই সহজ প্রস্তাব ছিল, যে আমরা সমগ্র বিষয়টাকেই সুপ্রিম কোর্টে রেফার করলাম যে আমাদের এই 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 সমস্যা, আমরা চাই এই এই জিনিস হওয়া উচিত, সব রকম ওপিনিয়নই গেল, আপনারা একটা আইনগত সমাধান দিন। তারা যেটা দেবে সেইটা আমরা প্রমিস বন্ড থাকছি যে আমরা সবাই মানব। কিন্তু অনেকেই বলছেন যে রাজনৈতিক দলগুলোর বসে যেটা সিদ্ধান্ত নিতে পারলো না সেটা আবার মানে আদালতের কাছে দেয়া, মানে এটি ভালো চোখে দেখছেন না যে রাজনৈতিক বিষয়গুলো আবার কেন আদালত? অনেকে বলতে কাদের বলছেন? যারা যারা বললো যে বিশ্বাস করছি না, লিগ্যাল কাভারেজ চাই, তারা এটা প্রথম তুলেছেন। আমি তো প্রথম এই জন্যই বললাম, বিশ্বাস যদি করেন আপনার লিগ্যাল কাভারেজে যাওয়ার দরকার ছিল না, তারপরে আইনের কাছে যাবার দরকার ছিল না। এখন সর্বশেষ আমরা যেটা বলছি, আপনি যদি এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে চান, সেটা যদি আদালত চ্যালেঞ্জ করে অথবা র্যালিফাই করে দেয়, অনেক সংশোধনী তো বাতিল হয়েছে, কাজে আপনাকে ওটা বিবেচনা করতে হবে যদি আপনি এটার কোনো কনস্টিটিউশনাল কাভারেজ চান, লিগ্যাল কাভারেজ চান। যেহেতু চাওয়া হচ্ছে, এই কারণে আমরা মানছি এটা। আমি আবার বলি, আমাদের দিক থেকে আমি মনে করি
ম্যাক্সিমাম অ্যাকোমোডেটিভ হবারই চেষ্টা করছি আমরা, এখনও করছি। কিন্তু যদি এখন আমরা বলতে আবার একটু আলাদা করে বলতে হয়, আমরা যে গণতন্ত্র মঞ্চ আছি, তার সাথে যেমন মঞ্জু আছেন, ওনাদের পার্টি সহ আরও 3টা পার্টি, 9টা পার্টি মিলে আমরা এই দুই পক্ষের যে মত পার্থক্যের মাঝখানে দাঁড়িয়ে এটাকে কাছাকাছি আনবার জন্য আবার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস হচ্ছে যে কোনো সমস্যা তো নেই, আমরা যদি আইনের কাছে যাই, যদি প্রশ্নটাই আইনগত হয়, তো আপনি তো লর কাছে যাবেন, কোর্টের কাছে যাবেন, সেটার সমালোচনা করলে তো হবে না। এইখানেও আপনি যদি একটা অ্যামেন্ডমেন্ট আনেন, সেই অ্যামেন্ডমেন্টটা বৈধ কি অবৈধ সেটা বলবার অধিকার বা রায় তো কোর্ট দিতে পারে, অন্তত মতামত তো দিতে পারে। কেউ যদি রিট করে কোর্টের কাছে যায়, অতএব আগে থেকেই সেটা কভার করে রাখা ভালো হবে। মঞ্জু ভাই, এই যে আলোচনার মাঝপথে এসে একবারে শেষ সময়ে এসে যখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি অবস্থান, যদি বলি বিএনপি, জামায়াতের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরও যে 7টি ইসলামী দল যারা এখন আন্দোলন করছে, একেবারে মুখোমুখি অবস্থান, এর মাঝখানে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে এই সমাধানটা আসলে কি হবে, আলোচনার টেবিলেই হবে নাকি রাজপথে হবে? না, আলোচনা তো রাজপথে, আন্দোলনকে নিয়ে তো আমরা টেবিলে আলোচনা করি। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে, সবকিছু তো শেষ হয়ে এসেছে। আমরা জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত হয়েছে। জুলাই সনদের জায়গায় 84টা পয়েন্টের মধ্যে 2টো ভাগ আছে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট, আর একটা হচ্ছে এটা যেটা নর্মালি বাস্তবায়ন করা যায়। নর্মালি বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু করা সম্ভব। সেটার ব্যাপারেও আমরা একমত যে এটা এখনই বাস্তবায়ন করা যেতে পারে এবং এটা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কনস্টিটিউশনাল পার্টটা হচ্ছে খুবই ম্যাসিভ কিছু কনস্টিটিউশনাল সংস্কারের কথা এখানে এসেছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেমন ধরুন আদালত সম্প্রসারিত করা, লোয়ার মানে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারিত করা উচ্চ আদালতকে, প্রেসিডেন্টের ক্ষমতা দেয়া, প্রধানমন্ত্রীকে 10 বছরের জন্য সীমাবদ্ধ করা, এই ধরনের অনেকগুলো বেসিক গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং নারী আসনের ব্যাপারগুলো আছে। তো এই জায়গাটাই আমাদের, যেটা মান্না ভাই একটু করে বললেন, যে বিএনপির বক্তব্য হচ্ছে এটা পার্লামেন্ট বাস্তবায়ন করবে। এনসিপি বলেছে না, এটা যেহেতু একটা ম্যাসিভ চেঞ্জ, সো এটার জন্য গণপরিষদ লাগবে। দুটোর কথার মধ্যেই এক ধরনের যুক্তি আছে, কারণ দুটোই কিন্তু জনগণের ভোট, দুটোরই প্রতিনিধিত্ব করছে জনগণ, জনগণ দিবে। এখন একটা ছোট্ট মানে ক্রিটিক্যাল ইস্যু আছে, যেটা আমরা, আপনি যেটা বললেন যে গত 9টা দল মিলে আমরা আলোচনাটা যেখানে করেছি, সেখানে আমরা দেখলাম যে আমরা এখানে যে দলগুলো বসে আলোচনা করছি, আমরা কি নিশ্চিত যে নেক্সট পার্লামেন্ট ইলেকশনে আমাদের এই দলগুলো সবাই সেখানে প্রতিনিধিত্ব থাকবে? সবার নাও তো থাকতে পারে। এই দলগুলোর বাইরেও তো নতুন কোনো দল বা ব্যক্তিদের যারা এই জুলাই আলোচনার মধ্যে নাই, তারা তো পার্লামেন্টে আসতে পারে। তাহলে ওদেরকে তো আমরা বাধ্য করতে পারি না। তারা তো বলবে আমরা তো এটাতে স্বাক্ষর করি নাই, আমরা তো এগুলো বাস্তবায়ন করতে বাধ্য না। আর পার্লামেন্ট তো আমরা মানে একটা, আমাদের একটা স্বাধীনতা আছে। আমরা আপনাদের এই প্রেসক্রাইব বিষয়টাকে কেন করবো? আমরা পার্লামেন্টে আলোচনা করতে চাই। এখানে একটা অনিশ্চয়তার প্রশ্ন আছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি গণপরিষদ হয়, আমরা এনসিপিকে বুঝিয়েছি যে আপনারা যে বলছেন গণপরিষদ করতে, গণপরিষদও তো বলতে পারে আমরা তো সংবিধানের আপনাদের রেফারেন্স নিয়ে গণপরিষদ করতে চাই না। গণপরিষদ মিন্স তো অ্যাবসলিউটলি সে নতুন সংবিধানও করতে পারে। সে সংবিধানের সর্বাত্মক পরিবর্তনের জন্য তার অথরিটি পায় সে। সুতরাং আমরা এই গণপরিষদ এবং পার্লামেন্টের জায়গাটাতে আমরা যতই বলি, এই আমাদের যে সংস্কারের কমিশন বা আমাদের যেই মানে সবাই মিলে যে কমিশন নিয়ে এতদিন ধরে আমরা এত কষ্ট করলাম, এত কিছু লেখালেখি করলাম, যুক্তিতর্ক করলাম, আইনি মতামত দিলাম, আইনি মতামত নিলাম, এটা কিন্তু তখন আর কোনো একটা বিতর্ক কেউ পার্লামেন্টে তুললেই এটা কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে এবং সেখানে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আবার নতুন করে রিভাইভ করবে। সেজন্য আমরা এটার ব্যাপারে জোর দিয়েছি যে এটা এখনই একটা আইনগত নিশ্চয়তা দরকার। আইনগত নিশ্চয়তার জন্য যেটা কমিশন করেছে, তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে। আমাদের যেই ঐকমত্য কমিশন ছিল, সেখানে অনেক আইনজীবী ছিলেন, প্রতিদশা সিনিয়র পলিটিশিয়ানরা ছিলেন, ওনারা নানা মতামত দিয়েছেন। সব শেষে এসে একটা জায়গায় এসে ওনারা মোটামুটি সবাই মিলে একটা আইনি প্রক্রিয়ার প্রপোজাল আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটা হলো যে একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি হবে যে এই ঐকমত্য কমিশনে যে সনদটা তৈরি হয়েছে, এই সনদটা কার্যকর করার জন্য। এবং এটা
ইলেকশন জাতীয় সংসদের দিনই একই দিনে একটা রেফারেন্ডাম হবে, গণভোট হবে, সেখানে এটা পাস হবে কিনা বা এটা সংবিধান অন্তর্ভুক্ত হবে কিনা সেটার ব্যাপারে জনগণ তাদের মতামত দিবে। কারণ আমরা যত কথাই বলি জনগণই সর্বাত্মক। এখন ওই জনগণের যখন আমি ভোট নিয়ে নিব, জনগণের যখন আমি মতামত নিয়ে নিব, তখন এখান থেকে আর কেউ বাইরে থাকবে না। পার্লামেন্টে কেউ বাইরে থাকতে পারে, আজকে এখানে আছে ওখানে নাই, এরকম হতে পারে, কিন্তু গণভোটে তো সবাই ইনক্লুডেড, সব দল মত সবাই ইনক্লুডেড। তো যার কারণে আমরা, আপনি যেটা বলেছেন যে আমরা 9টা দল কালকে বসে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা আগে নিজেরা একমত হয়েছি। আমরা মনে করি যে বৃহত্তর ঐক্যের স্বার্থে, বৃহত্তর ঐকমত্যের স্বার্থে এখানে যদি 106 থেকে একটা মতামত নিয়ে একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করে দেন রেফারেন্ডামে যাওয়া হয়, তাহলে তিনো পক্ষেরই মতামতটা এখানে প্রতিফলিত হয় এবং এটা আমাদের একটা মানে মিনিমাম মোটামুটি একটা সমাধান আমরা পৌঁছতে পারবো। সেজন্য আমরা দেখেছি বিএনপিও শেষমেশ তারাও গণভোটের ব্যাপারে এগ্রি করেছেন, কিন্তু তারা কনস্টিটিউশনাল অর্ডারের ব্যাপারটা নিয়ে তারা এখনো একমত না। আবার জামাতও গণভোটের ব্যাপারে একমত হয়েছেন, কিন্তু তারা কনস্টিটিউশনাল অর্ডারে চায়। এই যে নাগরিক ঐক্য সহ বা গণতন্ত্র মঞ্চ সহ সবাই মনে করছেন 106 থেকে যদি আমরা একটা মতামত নেই আপিল বিভাগের, তাহলে যেটা হয় নেক্সট টাইমে আদালত থেকে যাতে আবার কোনো ধরনের চ্যালেঞ্জে আসলে সেই প্রশ্নটাও সমাধান করা যায়। তো এই সার্বিক বিষয় নিয়ে আমরা মনে করি খুবই কাছাকাছি আমরা চলে এসেছি, একেবারেই খুব কাছাকাছি চলে এসেছি। এখন এই আন্দোলন রাজপথে যেগুলো হচ্ছে এগুলো নিয়ে যেটা হচ্ছে, এটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এটাকে নিয়ে আমি দেখলাম যে মিডিয়াতে একটু বেশি আলোচনা আছে, আর একটু দেখলাম যে বিএনপিও কিছু প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি যদি এটার জন্য সিরিয়াস প্রতিক্রিয়া দেখায় তাহলে কিন্তু বিষয়টা আর একটু জটিল হয়ে যেতে পারে, কারণ এখানে জনবল, রাজপথে শক্তি দেখানো, জামাত যেভাবে দেখাচ্ছে না, মিডিয়া যাচ্ছে হয়তো সেই কারণে। হ্যাঁ, সেই জন্য বলছে, আমারও তাই মনে হয়। জি।